ওকে, সো আমরা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির ডিফিউশন লজ এই পর্যন্ত দেখছিলাম। তো আজকে আমরা বাকি যে পোর্শনটা আছে এই চ্যাপ্টারে সেটা শেষ করার ট্রাই করব। আর যদি না পারি তাহলে রাত্রে 10:30টায় আবার নিব আর কি। আচ্ছা, সো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে আমাদের ডিফিউশন ল পর্যন্ত শেষ। তো এখন হচ্ছে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়ব আর কি। দ্যাট ইজ একটা গ্যাস পার্টিকেলের তোমার কাইনেটিক এনার্জি কীরকম, ভেলোসিটি কীরকম, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কীরকম, ওইগুলো আমরা দেখব। সো কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। সো এগুলো তোমরা আইডিয়াল গ্যাস চ্যাপ্টারে পড়ছো অলরেডি। তো আমরা এখানে ডেরিভেশনগুলো দেখবো না, জাস্ট এখানে আমরা সিম্পলি ফর্মুলাগুলো কীভাবে মানে কী কী ফর্মুলা আছে আর কোথায় কোথায় ইউজ করা যাবে ওইটা দেখব। আচ্ছা, সো কাইনেটিক থিওরি অফ গ্যাসে আমাদের এইখানে তোমার ফার্স্টে যেই থিওরিটা মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসে একটা মেইন ফর্মুলা আছে, সেটা হচ্ছে এই ফর্মুলাটা যদি তুমি মনে রাখো দেখা যায় ম্যাক্সিমাম ফর্মুলা তুমি এইখান থেকে বের করে আনতে পারবা। এটা আইডিয়াল গ্যাসে ছিল যে P ইজ ইকুয়াল টু 1/3 mN(c²). সো এইখানে কোন টার্মটা কি মিন করে এটা একটু জানা জরুরি। এটা আসছে হচ্ছে যে একটা বক্সের এক্সপেরিমেন্ট আছে, একটা 1 মিটার কিউবের বক্স, ওইখানে কিছু গ্যাস পার্টিকেল যদি থাকে তখন ওইখানে কিছু ক্যালকুলেশন করে এটা আনা হয়। সো এখানে পি হচ্ছে প্রেশার অফ দি গ্যাস, এটা হচ্ছে প্রেশার আমরা ইউজুয়ালি যেটা বলি। আর এখানে যে স্মল এম হচ্ছে ম্যাস অফ ওয়ান গ্যাস পার্টিকেল, ম্যাস অফ ওয়ান গ্যাস পার্টিকেল। আর এই যে স্মল এন আমরা ইউজুয়ালি স্মল এন দিয়ে হচ্ছে মোল নাম্বার ডিনোট করি, বাট এখানে স্মল এনটা হচ্ছে নাম্বার অফ গ্যাস পার্টিকেলস ইন 1 ইউনিট ভলিউম। নাম্বার অফ গ্যাস পার্টিকেলস ইন 1 মিটার কিউব ভলিউম। আর এই যে সি, যেটা সি হচ্ছে আরএমএস ভেলোসিটি। সি অ্যাকচুয়ালি সিআরএমএস এভাবে লেখা যায়, দ্যাট ইজ রুট মিন স্কোয়ার ভেলোসিটি অফ গ্যাস। সো এটা হচ্ছে সিআরএমএস। সো আমরা যদি এই ফর্মুলা মনে রাখি, এইখান থেকে আমরা অন্যান্য ফর্মুলাগুলো ইজিলি বের করতে পারি আর কি। আর এইটার আরেকটা ভার্সন আছে যেটা ইউজুয়ালি বইতে দেখা যায়, যে যদি আমি বোথ সাইডে ভি মাল্টিপ্লাই করি তখন এই ফর্মুলাটা কী হবে, 1/3 m। আর এখানে যে ক্যাপিটাল ভি, যেটা ক্যাপিটাল ভিটা এই যে স্মল এনের সাথে যদি মাল্টিপ্লাইড হয় তখন ওইটা হচ্ছে, মানে আমরা তো জানি স্মল এন হচ্ছে নাম্বার অফ গ্যাস পার্টিকেলস ইন 1 মিটার কিউব ভলিউম। সো যদি আমি ওইটার সাথে টোটাল ভলিউম মাল্টিপ্লাই করি তাহলে আমি টোটাল নাম্বার অফ গ্যাস পার্টিকেলস পাবো। সো এটাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করবো আর কি, ঠিক আছে। সো এখানে ক্যাপিটাল এন হচ্ছে টোটাল নাম্বার অফ গ্যাস পার্টিকেলস। টোটাল নাম্বার অফ গ্যাস পার্টিকেলস। সো এটাকে দেখো আরেকভাবে লেখা যায় যে এটা পিভি, এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে এম এন। এখন এম আর এন মাল্টিপ্লাই করলে আবার তুমি কি পাবা, টোটাল ম্যাস অফ অল দ্য গ্যাসেস, তাই না? সো পিভি ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারবা 1/3 ক্যাপিটাল এম c², দ্যাট ইজ টোটাল ম্যাস অফ এই গ্যাস। এখানে যতগুলো গ্যাস পার্টিকেল আছে সবার টোটাল ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম। সো এইভাবে আমরা লিখতে পারি। অ্যান্ড দেন দেখো এই জায়গা থেকে তুমি এইটাকে ফার্দার এই ভিটাকে যদি রাইট সাইডে নিয়ে আসো তাহলে কিন্তু এটা আবার ডেনসিটিতে কনভার্ট হয়, তাই না? যে এটা হচ্ছে ডেনসিটি, ম্যাস ওভার ভলিউম, টোটাল ম্যাস ডিভাইডেড বাই টোটাল ভলিউম। সো এখান থেকে সি আরএমএস এর একটা নাইস ফর্মুলা আসে 3p/ρ। এটা আরেকভাবে আনা যায়। আচ্ছা, সিআরএমএস এর এই একটা ফর্মুলা, এটা আমরা মনে রাখবো। আর আরেকটা সিআরএমএস এর ফর্মুলা আছে এরকম যে আমরা এই যে তোমার পিভিকে লিখতে পারি হচ্ছে এনআরটি ফ্রম আইডিয়াল গ্যাস ল। আর এইখানে 1/3কে আমি এইভাবে লিখলাম 2/3 ইন্টু হাফ mc²। হাফ mc² হচ্ছে আমার ক্যাপিটাল এম হচ্ছে টোটাল ম্যাস, সি হচ্ছে তাদের রুট মিন স্কোয়ার ভেলোসিটি। সো হাফ mc² হচ্ছে টোটাল কাইনেটিক এনার্জি আর কি। আর আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসের সবগুলো গ্যাসের টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, এটা অ্যাজিউম করে নিই। মানে আমরা একদম আইডিয়াল গ্যাস যখন চিন্তা করি তখন চিন্তা করি যে সেই পার্টিকেলগুলো হচ্ছে ইনফিনিটলি স্মল, জিরো সাইজের, সেগুলো হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক। আর আমরা আরও অ্যাজিউম করি যে এখানে ওদের মধ্যে কোনো রকম পোটেনশিয়াল এনার্জি থাকে না,
ওদের টোটাল এনার্জিটাই হচ্ছে কাইনেটিক এনার্জি, বাট প্র্যাকটিক্যালি এটা পুরোপুরি ট্রু না। বাট আমরা এই ম্যাথগুলো এইভাবেই অ্যাজিউম করি যে ওদের পোটেনশিয়াল এনার্জি খুবই নেগলিজিবল, ওদের কাইনেটিক এনার্জি অনেক হাই, সো টোটাল এনার্জিটা আসলে কাইনেটিক এনার্জির সমান। আর এখান থেকে এইটাই হচ্ছে আমাদের তাহলে কাইনেটিক এনার্জি অর টোটাল এনার্জি, যেটাই বলো এনআরটি ইজ ইকুয়াল টু তাহলে 2/3E। সো এখান থেকে আমরা ই এর একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি যে ই ইজ ইকুয়াল টু 3/2 এনআরটি। এখানে যে 3 নাম্বারটা এটা হচ্ছে তোমার এই 3কে আমরা 3 দিয়ে আমরা বোঝাই হচ্ছে যে ওর এই গ্যাসটার টোটাল স্টেটটা প্রেজেন্ট করার জন্য আমার কয়টা ভ্যারিয়েবল দরকার। ওকে, এটাকে বলে ডিগ্রিজ অফ ফ্রিডম। সো আমরা এটা ইউজুয়ালি 3 দিয়ে করি, বাট সব গ্যাসের জন্য এটা 3 না, এটা 3, 5, 6 এরকম হয়। বাট আমরা ইউজুয়ালি কেমিস্ট্রিতে যখন করি এটা অত বেশি এটা নিয়ে কেয়ার করি না, আমরা সব ম্যাথেই 3 দিয়েই করে দিই। এখানে 3 নাম্বারটা আসছে হচ্ছে ওর ডিগ্রিজ অফ ফ্রিডম থেকে। আচ্ছা, সো এইটা একটা ফর্মুলা ইজ ইকুয়াল টু 3/2 এনআরটি, এটাও মনে রাখবো টোটাল এনার্জি বের করার ফর্মুলা। তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারো 3/2 পিভি, ফাইন, এটাও লেখা যাবে ইজ ইকুয়াল টু 3/2 পিভি। আর এছাড়া এনআরটি ইজ ইকুয়াল টু 2/3E। এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই CRMS এর আরেকটা ফর্মুলা বের করা যায়, ঠিক আছে। এইখানে যখন আমি এন লিখছি, এই এন আর এই এন কিন্তু সেম না। এটা হচ্ছে নাম্বার অফ গ্যাস পার্টিকেলস ইন 1 মিটার কিউব ভলিউম, এটা হচ্ছে মোল নাম্বার। সো এগুলো একটু খেয়াল রাখবা। আচ্ছা, এখানে CRMS এর আরেকটা ফর্মুলা আনা যায় যে CRMS ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 3 ক্যাপিটাল R ক্যাপিটাল T ডিভাইডেড বাই ক্যাপিটাল M। আচ্ছা, এই ফর্মুলাটা কিভাবে আসছে দেখো, আমি যদি এখানে n এর ভ্যালু 1 বসাই, 1 মোল, তখন এই ক্যাপিটাল এমটাই এখন ম্যাসের জায়গায় কি হয়ে যাবে, মলিকুলার ম্যাস। ওইটাকেও আমরা ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করি। সো এই নিচের ব্লু এমটা হচ্ছে টোটাল ম্যাস, এই ব্লু এমটা হচ্ছে মোল নাম্বার। বাট আমি যখন এন এর ভ্যালু 1 বসাবো, তখন এই ব্লু এমটাই হোয়াইট এম হবে, যেটা হোয়াইট ক্যাপিটাল এম হবে, যেটা হচ্ছে মলিকুলার ম্যাস অফ দ্য গ্যাস। সো এখান থেকে আমি তাহলে লিখতে পারি যে CRMS ইজ ইকুয়াল টু 3RT/M, তাই না? সো এটা আর একটা ফর্মুলা, বাট এই ফর্মুলাটা তুমি যখন ইউজ করবে একটু কেয়ারফুল থাকবা। ইউজুয়ালি স্টুডেন্টরা যে জায়গাটা ভুল করে সেটা হচ্ছে যে আমরা যদি CRMSটা মিটার পার সেকেন্ডে চাই, তাহলে আমরা ডেফিনেটলি ক্যাপিটাল আরকে হচ্ছে জুল পার কেলভিন পার মোলে বসাবো, আর টেম্পারেচার হচ্ছে কেলভিনে বসাবো। আর এই যে এম, আমরা জানি মলিকুলার ম্যাসের কোনো ইউনিট নাই, আর সেটা থাকলেও মানে মলিকুলার ম্যাস যখনই আমরা রেফার করি মলিকুলার ম্যাসকে আমরা ইউজুয়ালি গ্রাম ইকুইভ্যালেন্টটা লিখি, বাট এইখানে তোমার এটাকে কেজিতে বসাইতে হবে, আদারওয়াইজ তুমি এটা মিটার পার সেকেন্ডে পাবা না। ওকে, কারণ দেখো আসলে এটা কিন্তু একটা ম্যাসই, তাই না? এটা হচ্ছে 1 মোলের ম্যাস, তো এটা অ্যাকচুয়ালি মলিকুলার ম্যাসের ভ্যালু, বাট অ্যাকচুয়ালি এটা একটা ম্যাস, তো এটা তোমার কেজিতে বসাইতে হবে আর কি, ইন কেস তুমি যদি এটা মিটার পার সেকেন্ডে চাও। ওকে, সো আমরা এই ফর্মুলাগুলো মনে রাখবো। P ইজ ইকুয়াল টু 1/3 mnc স্কোয়ার, দেন হচ্ছে E ইজ ইকুয়াল টু 3/2 nRT, CRMS ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 3p/ρ, CRMS ইজ ইকুয়াল টু 3RT/M। আর এই তো এই ফর্মুলাগুলো মনে রাখলেই হবে। আচ্ছা, এখন CRMS দেখলাম, বাট আরও দুইটা টাইপের ভ্যালু আছে গ্যাসের ভেলোসিটির জন্য। মানে আমরা দেখলাম CRMS, আরেকটা হচ্ছে শুধু অ্যাভারেজ, আর আরেকটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। আচ্ছা, সো CRMS যেটা, CRMS এর ফর্মুলা আমরা দেখলাম যে ওইটা হচ্ছে স্কোয়ার রুট অফ 3 ক্যাপিটাল RT/M। ওকে, দেন এইখানে এই যে মোস্ট প্রবাবল যে ভেলোসিটি CMP যেটাকে বলতেছে, এটা হয়তো অনেক বইতে আলাদাভাবেও তোমার লেখা থাকতে পারে। সো মোস্ট প্রবাবল ভেলোসিটির ফর্মুলা হচ্ছে 2 ক্যাপিটাল RT/M, মানে অনেকটা এটার মতোই। আর অ্যাভারেজ যেটা, ওইটা সবচেয়ে উইয়ার্ড, ওইটা হচ্ছে স্কোয়ার রুট অফ 8 RT/πM। সো এখানে যদি আমরা এইগুলোকে অ্যাসেন্ডিং অর্ডার সাজাই, সবচেয়ে ছোট হচ্ছে তোমার পায়ের ভ্যালু যদি 3 ধরি, তাহলে এটা হচ্ছে 2 পয়েন্ট সামথিং। সো সি মোস্ট প্রবাবল হচ্ছে সবচেয়ে ছোট, সি এইটা হচ্ছে মিডিয়াম, আর সবচেয়ে বড় হচ্ছে CRMS। এগুলো অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স থেকে আসছে, যে আমরা অনেকগুলো গ্যাসের যে ভেলোসিটি সেগুলোকে যদি একটা গ্রাফে প্লট করি, তো তখন এরকম একটা গ্রাফ আসে। তোমরা যখন উপরের ক্লাসে উঠবা তখন স্ট্যাটিস্টিক্সে নর্মাল ডিস্ট্রিবিউশন নামে একটা টপিক পড়বা, ওই জায়গায় এগুলো শিখবা আর কি। তো সায়েন্টিস্ট বোলসম্যান অ্যাকচুয়ালি ওইটা নিয়েই কাজ করছে। তো সেখানে দেখাইছিল যে এই যে সবচেয়ে উপরের ভ্যালুটা হচ্ছে CRMS,
ওকে, আমি যদি সবগুলা গ্যাসের সব ভেলোসিটিকে প্লট করি, আর এটা হচ্ছে তোমার এদিকে এই অ্যাক্সিসটা হচ্ছে নাম্বার অফ পার্টিকলস, এরকম নাম্বার অফ পার্টিকলস, আর এরপর সবচেয়ে ছোট হচ্ছে মোস্ট প্রবাবল। তো মোস্ট প্রবাবলটা অ্যাকচুয়ালি এই জায়গায় হয়, কারণ ম্যাক্সিমাম মোস্ট প্রবাবল মানে ম্যাক্সিমাম পার্টিকেল যেই ভেলোসিটিটা পাচ্ছে ওইটা, এটা হচ্ছে মোস্ট প্রবাবল। আর অ্যাভারেজটা হচ্ছে এই জায়গায়। অ্যাভারেজ আমরা সবাই বের করতে জানি, এটা সবার এই গ্রাফটার ইন্টিগ্রেশন করে নাম্বার অফ পার্টিকেলস দিয়ে ডিভাইড, ওকে, বা এই টুক দিয়ে ডিভাইড আর কি। সো এটা হচ্ছে অ্যাভারেজ। এগুলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে শিখাই আর কি। আচ্ছা, সো এইটা আমরা একটু মনে রাখবো যে এই সিকোয়েন্সটা কীরকম। আচ্ছা, কথা হচ্ছে তাহলে আমরা সিআরএমএসটা কেন প্রেফার করি? কারণ সিআরএমএস এর ডেফিনেশন হচ্ছে যে তুমি এখানে সবার যে ভেলোসিটি, ধরো প্রথম গ্যাস পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে c1, সেটার স্কোয়ার করবা, দেন পরেরটার স্কোয়ার করবা, এইভাবে সবার স্কোয়ারের সাম নিয়ে, ধরো এনটা পার্টিকেল আছে, এনটা পার্টিকেলের স্কোয়ারের সাম নিয়ে দেন তুমি নাম্বার অফ পার্টিকেল দিয়ে ডিভাইড করবা। সো এটা তুমি পাবা হচ্ছে মিন স্কোয়ার। সো এটাকে তুমি যখন আবার স্কোয়ার রুট করবা তুমি পাবা রুট মিন স্কোয়ার। এটা কেন এত ইম্পর্টেন্ট, আমরা কেন আরএমএস ভ্যালু নিয়ে এত চিন্তা করি? তো আরএমএস এর সুবিধা হচ্ছে যে আমাকে যদি এরকম একটা গ্যাসের স্যাম্পল দেওয়া থাকে, তো তখন আমি যদি এই সিআরএমএস এর স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, মানে আর মানে এখানে আমি ওদের টোটাল এনার্জি বের করতে চাইতেছি বা কাইনেটিক এনার্জি বের করতে চাইতেছি, তো তখন এইটা সবচেয়ে বেশি অ্যাকুরেট হয়। কারণ সিআরএমএস এর স্কোয়ার মানে হচ্ছে তুমি বেসিক্যালি এইটাকে স্কোয়ার করতেছো। ওকে, সো আমরা একটু দেখি যে এটা আসলে ইফেক্টিভ কিনা। তো এখানে টোটাল ম্যাস যেটা, সেটা হচ্ছে সবার ম্যাসের সাম। সো m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট ডট। আচ্ছা, এখন সবগুলো গ্যাসের ম্যাস তো সেম। সো আমরা এটাকে অ্যাকচুয়ালি এভাবে লিখতে পারি m n, তাই না, m n। এখানে আমরা নাম্বার অফ পার্টিকেলস, টোটাল নাম্বার অফ পার্টিকেলস স্মল, আচ্ছা আমরা যদি একটু কনসিস্টেন্টলি লিখি তাহলে এটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল M দিয়ে লেখা উচিত। সো এটাকে আমি তাহলে লিখতে পারি m, ক্যাপিটাল M, আর এটাকে স্কোয়ার করে দিলে কি হয় দেখো। এটা অনেক সময় সিকিউতে 2তে আসে যে কেন স্কোয়ার আরএমএস ভেলোসিটি এত ইম্পর্টেন্ট। তো তখন যেটা হয় এটা কাটা। সো আমরা ডিস্ট্রিবিউশন করে এখান থেকে লিখতে পারি হাফ m c1 স্কোয়ার প্লাস হাফ m c2 স্কোয়ার। দ্যাট ইজ তুমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পার্টিকেলের টোটাল কাইনেটিক এনার্জি অ্যাড করতেছো। সো এর জন্য সিআরএমএসটা হচ্ছে মোস্ট অ্যাকুরেট। আর তুমি যদি অ্যাভারেজটা নিয়ে করতে, অ্যাভারেজ হচ্ছে c1 প্লাস c2 প্লাস ডট 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 cm ওভার n, দেন এটাকে তুমি যদি এরকম বারটাকে স্কোয়ার করে দাও, এই বার সি বার যেটা ওইটা স্কোয়ার করো, এটা কিন্তু অ্যাকচুয়াল কাইনেটিক এনার্জির সামেশনের সমান আসবে না, তাই না? কারণ ওইটা তখন এইখানে এইটার উপর স্কোয়ার বসবে। তো এটা খুব মানে একটা হিউজ একটা কোয়ান্টিটি চলে আসবে আর কি। সো এর জন্য আমরা সিআরএমএস ভেলোসিটিকে এত কেয়ার করি। আচ্ছা, তো এখন সিআরএমএস ফর্মুলা দেখলাম, আর এখানে প্রেশারের সাথে ওইগুলোর ফর্মুলা দেখলাম। আরেকটা ফর্মুলা আমাদের এই কাইনেটিক থিওরি অফ গ্যাসে লাগে, সেটা হচ্ছে মিন ফ্রি পাথ। মিন ফ্রি পাথ, গড় মুক্ত পথ। তো এইটা আমরা ইউজুয়ালি একটা ডেরিভেশন করি, সেটা হচ্ছে যে ল্যামডা ইজ ইকুয়াল টু 1/n পাই ডি স্কোয়ার। তুমি যদি নর্মালি এটা ডেরিভেশন করো এরকম আসে, বাট ক্লসিয়াস আর বোলসম্যান তারা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইউজ করে দেখাইছে যে এটা অ্যাকচুয়ালি এরকম না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আবার একটা √2 দিয়ে মাল্টিপ্লাইড হয়। ওকে, সো এটার প্রুফটা অ্যাকচুয়ালি তুমি পাবা না মানে আপার কোনো ক্লাস ছাড়া, মানে কলেজ লেভেলে কোনো বইতে এরকম নাই। কলেজ লেভেলে যেটা আছে সেটা হচ্ছে এটার প্রুফ সহজ, আমি তোমাদের দেখাইছিলাম আইডিয়াল গ্যাস পাওয়ার সময়। এরকম দুইটা পার্টিকেল আর এই একটা পার্টিকেল, তো নেক্সট কলিশনের আগে ওরা মানে মিন ফ্রি পাথের ডেফিনেশন হচ্ছে যে পরপর দুইটা সাকসেসিভ যদি আমি কলিশন নিই, সেইখানে আমার ফ্রি পাথটা কতটুকু, সেইটার অ্যাভারেজ কত। তা আমরা ওইটার অ্যাভারেজ না নিয়ে আমরা যেটা করতাম ওইটা ডিরেক্ট ভ্যালুটা বের করতাম। বাট অ্যাকচুয়ালি এখানে জিনিস মানে এই পার্টিকেলগুলো সবসময় যে একই ডিরেকশনে চলে তা না, ওরা র্যান্ডমলি এক এক দিকে মুভ করে। তো ওইখানে একটা প্রবাবিলিটির বিষয় আসে। তো ওইখানে সবগুলার ওই প্রবাবিলিটিকে কাউন্টে নিয়ে, প্রবাবিলিস্টিক যে ওয়েটগুলো আছে ওইগুলোকে কাউন্টে নিয়ে এখান থেকে আবার একটা √2 চলে আসে আর কি। সো এটা তুমি উপরের ক্লাসে উঠলে দেখবা যে এটা কীভাবে আসে আর কি। সো মিন ফ্রি পাথের এই ফর্মুলাটা আমরা মনে রাখবো, ল্যামডা ইজ ইকুয়াল টু 1/√2 n পাই ডি স্কোয়ার।
এটা আসছে হচ্ছে ক্লসিয়াস বোলসম্যান ডিস্ট্রিবিউশন থেকে। আর এই খুব টাফ কয়েকটা ফর্মুলা আছে এটা রিলেটেড। আচ্ছা, সো মিন ফ্রি পাথে এটা মনে রাখবে। এখানে কোনটা কি মিন করে, এইখানেও ল্যামডা হচ্ছে তোমার ওই যে মিন ফ্রি পাথের লেংথ, মিন ফ্রি পাথ লেংথ, এন হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস। এগেন এখানে আমরা এন কিন্তু এখন আর মোল নাম্বার ডিনোট করি না, সো এটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম। আর ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য গ্যাস। আচ্ছা, তো অনেক সময় কোশ্চেনে এই নাম্বার অফ পার্টিকেলস ডিরেক্টলি দেওয়া থাকে না, অনেক ইনডাইরেক্টলি দেওয়া থাকতে পারে। সো তখন তোমার নাম্বার অফ পার্টিকেলস আবার বের করে নিতে হবে। ধরো তোমাকে প্রেশার, ভলিউম আর টেম্পারেচার দিয়ে দিল, ঠিক আছে? তখন তুমি এখান থেকে নাম্বার অফ পার্টিকেলস বের করবে, যে উই নো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, বাট ওই এনটা তো মোল নাম্বার, সো এটাকে আমি এভাবে লিখতে পারি যে নাম্বার অফ পার্টিকেলস ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোস নাম্বার, দেন হচ্ছে আরটি। সো এখান থেকে এন এর ভ্যালু আসে পিভি এন এ বাই আরটি। তো ওইগুলো এখানে বসাইলে আবার ফর্মুলাটা একটু চেঞ্জ হয়, বাট মেইন ফর্মুলা এটাই মনে রাখবা। আচ্ছা, সো আমরা এখন ম্যাথ দেখি। ও আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানে আমরা তো টোটাল এনার্জি বের করছিলাম, ই এর ফর্মুলা যে ইজ ইকুয়াল টু 3/2 এনআরটি। যদি আমরা টোটাল এনার্জিটা বের করি, বাট আমাদের যদি বলে যে অ্যাভারেজ এনার্জি কত, দ্যাট ইজ পার পার্টিকেলে আমার অ্যাভারেজ কত এনার্জি, সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু 3/2 কেটি। তো এটা হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। মানে যখনই তোমার একটা পার্টিকেল নিয়ে কাজ করতে বলবে, তুমি জাস্ট আইডিয়াল গ্যাস কনস্ট্যান্টটাকে তুমি স্মল কে দিয়ে করবা, রিপ্লেস করবা। আগে ছিল ইজ ইকুয়াল টু 3/2 এনআরটি, এটা ছিল টোটাল এনার্জি। আর একটা পার্টিকেলের জন্য এটাকে ই অ্যাভারেজ লিখতে পারো 3/2 কেটি। এটা আসে কিভাবে? অ্যাকচুয়ালি বোলসম্যান কনস্ট্যান্ট হচ্ছে এই আইডিয়াল গ্যাস কনস্ট্যান্টকে তুমি যদি অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে ডিভাইড করো, তখন প্রবাবলি 1.38 ইন্টু 10⁻−32, আমার ঠিক মনে নেই। আচ্ছা, -23, সরি। ওকে, সো এটা হচ্ছে ই অ্যাভারেজ ইজ ইকুয়াল টু 3/2 কেটি। মানে এটা কিভাবে আসছে দেখো, যে আমাদের টোটাল এনার্জি এটা, তাহলে অ্যাভারেজটা হচ্ছে এখানে যতগুলো পার্টিকেল সেটা দিয়ে আমি ডিভাইড করবো। সো আমার এন মোলের মধ্যে পার্টিকেল আছে হচ্ছে এন ইন্টু এন, এটা। সো এটা কাটা, আর আর বাই এন এ হচ্ছে কে। আবার অনেক সময় তোমাকে এটাও বলতে পারে যে ওর পার ডিগ্রিজ অফ ফ্রিডমে, প্রত্যেকটা ইচ ডিগ্রি অফ ফ্রিডমে তোমার এনার্জি কত। তো এখানে এটা হচ্ছে 3টা ডিগ্রি অফ ফ্রিডমের টোটাল। সো এক একটা ডিগ্রিজ অফ ফ্রিডমে ওর এনার্জি হচ্ছে হাফ কেটি করে। ওকে, এটাই হচ্ছে একদম বিল্ডিং ব্লক, যে ইজ ইকুয়াল টু হাফ কেটি। দেন যতগুলা তোমার ডিগ্রিজ অফ ফ্রিডম সেটা দিয়ে আমি এখানে মাল্টিপ্লাই করি। অ্যাকচুয়ালি ফর্মুলাটা এরকম। সো আমরা ইউজুয়ালি 3 লিখি, বাট এটা 5, 6ও হয়। আর দেন ওইখান থেকে অ্যাকচুয়ালি আমি মোল নাম্বারের জন্য, কোনো একটা পার্টিকুলার মোল নাম্বারের জন্য এটা বের করতে পারবো। আচ্ছা, তো এখন আমরা ম্যাথে চলে যাই। আচ্ছা, সো এখানে আমাদের এই ম্যাথটা যদি দেখাই, আমাদের বলছে যে একটা গ্যাস আছে যেটার এসটিপিতে ডেনসিটি, অ্যাট এসটিপি তার ডেনসিটি হচ্ছে 1.25 গ্রাম পার লিটার। সো এখন জিজ্ঞেস করছে যে ফাইন্ড ইটস আরএমএস ভেলোসিটি অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড, সিআরএমএস অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, সো কীভাবে করবো? সিআরএমএস এর ফর্মুলা হচ্ছে 3RT/m, স্কোয়ার রুট অফ 3RT/m। সিআরএমএস ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট 3RT/m। সো আমরা যদি এমটা পেয়ে যাই তাহলেই হয়ে গেছে। সো এখানে আমাদের এই যে ডি দেওয়া আছে, সো আমরা এম বের করতে পারবো এইভাবে, যে পিএম ইজ ইকুয়াল টু ডিআরটি। অ্যান্ড দেন এখানে পি হচ্ছে পি কত, এসটিপিতে আমার প্রেশার হচ্ছে, আমরা যেহেতু এই ডেনসিটিটা দেখতেছি গ্রাম পার লিটারে আছে, তো আমরা স্বাভাবিকভাবেই এমটা পাবো হচ্ছে গ্রাম ইউনিটে, মানে নর্মাল যে মলিকুলার ম্যাস ওইভাবে পাবো।
আর তাহলে আমার এটা যেহেতু গ্রাম পার লিটার, তো আমার সব কিছু লিটার এটিএম স্কেলে নেওয়া উচিত। তো এখানে এসটিপিতে প্রেশার হচ্ছে 1 এটিএম, ক্যাপিটাল এম আমি বের করতেছি, ডি হচ্ছে 1.25, আর এর ভ্যালু কত বসাবো বলতে পারবা এখানে? এনিওয়ান? 0.0821। ওকে, আর ক্যাপিটাল টি হচ্ছে এসটিপিতে 273। সো এখান থেকে উই গেট ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু 1.25 টাইমস 0.0821 ইন্টু 273, এটাই। সো এখানে আমি ওইটা বসাবো। এখন সিআরএমএস, হ্যাঁ হ্যাঁ বলো। দুটো 3p বাই ডেনসিটি এই সূত্র দিয়ে করলে তো হইতো। 3p বাই ডেনসিটি, এখন হ্যাঁ তখন তোমার ওই এসটিপির ডেনসিটিটা ইউজ করলে কিন্তু আর হইতো না, তখন হচ্ছে তোমার আর এসটিপির প্রেশারও ইউজ করলে হইতো না। তো তুমি এখানে দেখো এসটিপিতে তোমার প্রেশার কিন্তু ছিল 1 এটিএম, আবার ডেনসিটি ছিল এইটা, আর সিআরএমএস বের করতে বলছে কিন্তু আলাদা একটা টেম্পারেচারে, তাই না? তখন তোমার কিন্তু এই প্রেশারটা কত হবে সেটাও আবার বের করতে হবে, আবার ডেনসিটিও তো চেঞ্জ হবে, বুঝতে পারছো? এর জন্য আমরা ওইভাবে যাইনি, এটা বেশি ঝামেলা লাগে আমার কাছে। আচ্ছা, তো এবার এই জায়গাতে আমার এই 3R এর ভ্যালু, আমি ধরো সিআরএমএসটা মিটার পার সেকেন্ডেই পাইতে চাই, তো এটা 8.314, আর টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন, ডিভাইডেড বাই ক্যাপিটাল, আমি যেহেতু এটা মিটার পার সেকেন্ডে পাওয়ার টার্গেটে আছি, সো আমার ক্যাপিটাল এম হচ্ছে কেজিতে বসানো লাগবে। সো এইটা গ্রামে আসছিল, তো আমরা ওইটাকে কেজিতে বসাইলে একটা 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তো মিটার্স পার সেকেন্ড। সো এটা 516.9 মিটার্স পার সেকেন্ড। আচ্ছা, এরপর সেকেন্ড ম্যাথ। সেকেন্ড ম্যাথে বলছে যে 21 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর 720 মিলিমিটার মার্কারিক প্রেসারে কার্বন ডাইঅক্সাইডের সিআরএমএস কত। তো এখানে কোন ফর্মুলা ইউজ করা বেটার? আমার পি দেওয়া আছে বাট আমার রো দেওয়া নাই, ওকে, আবার টি দেওয়া আছে বাট এম দেওয়া নাই। সো তুমি যে কোনো একটা ফলো করলেই হয়, এটা প্রবলেম না। তো আমি ধরো আগেরটা যেহেতু 3RT বাই এম দিয়ে দেখাইছি, এটা 3P বাই রো দিয়ে দেখাই। আচ্ছা, সো আচ্ছা আমার তো এম দেওয়া আছে, সরি, এটা তাহলে ডিরেক্টলি করা যাবে 3RT বাই এম। এখানে আমার প্রেশারটা দরকারই নেই, স্কোয়ার রুট 3, আর হচ্ছে 8.314, ক্যাপিটাল টি হচ্ছে 273 প্লাস 21, আর ক্যাপিটাল এম হচ্ছে 44। এটা গ্রামে, বাট আমরা এটাকে আবার একটা 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, সো আই হোপ এই টাইপের ম্যাথগুলো পারা যাবে। আচ্ছা, আর এখানে ইউজুয়ালি যে টাইপের কোশ্চেন এমসিকিউতে বা অনেক সময় রিটেনেও আসে, সেটা হচ্ছে যে এরকম, ধরো ক্লোরিন গ্যাস আছে, সেই ক্লোরিন গ্যাস হচ্ছে ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। তো এখন বলছে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের টেম্পারেচার কত হইলে, কত ডিগ্রি সেন্টিগ্রেড হইলে এইটার সিআরএমএস, এটার সিআরএমএস আর এটার সিআরএমএস সেম সেম হবে। ওকে, এটা আমাদের কোশ্চেন। সো দেখো এখানে আমাদের দুইটার টেম্পারেচার মানে ডিফারেন্ট, কারণ তাদের মলিকুলার ম্যাস ডিফারেন্ট। তো তুমি এটা একটু ডিরেক্টলি করতে পারো যে সিআরএমএস ইকুয়াল, ওকে, তো সিআরএমএস এর ফর্মুলা হচ্ছে স্কোয়ার রুট 3RT বাই এম। 3Rও কনস্ট্যান্ট, স্কোয়ার রুট বাদ দাও, তাহলে টি বাই এম এই জিনিসটা ফিক্সড থাকবে দুইজনের, মানে প্রপোর্শন দিয়ে যদি চিন্তা করো। সো এইটা টি মানে টেম্পারেচার অফ ক্লোরিন ডিভাইডেড বাই মলিকুলার ম্যাস অফ ক্লোরিন ইজ ইকুয়াল টু টেম্পারেচার অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই মলিকুলার ম্যাস অফ কার্বন ডাইঅক্সাইড, এটা সেম থাকার কথা। অথবা তুমি এখানে ভেঙেও করতে পারো, এটা তোমার উপর। সো এখানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে 293, ক্লোরিন গ্যাস হচ্ছে 71, আর কার্বন ডাইঅক্সাইডের টেম্পারেচার আমি বের করব, আর ম্যাস অফ এটা হচ্ছে 44। সো এখান থেকে ক্যালকুলেট করলেই টি কার্বন ডাইঅক্সাইডটা বের হবে। সো এটা আসবে কত, এটা আসবে নেগেটিভ 91.43 ডিগ্রি সেন্টিগ্রেড।
কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। আচ্ছা, তারপর এর পরেরটায় আসি। আমাদেরকে এখানে বলছে যে ফাইন্ড দ্য এনার্জি অ্যান্ড অ্যাভারেজ এনার্জি of 16 gram oxygen at 27 degree centigrade. আচ্ছা, ফার্স্টে টোটাল এনার্জি ই বের করব। ই ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2 nRT। 3/2 এন এর ভ্যালু হচ্ছে এখানে 16 গ্রাম অক্সিজেন, সো অক্সিজেনের মলিকুলার ম্যাস হচ্ছে 32, সো এটা দিয়ে ডিভাইড। আর ক্যাপিটাল আর হচ্ছে 8.314, আর ক্যাপিটাল টি হচ্ছে 300 কেলভিন, এই যে 27 এটা। সো এখান থেকে আসে 3/4 ইন্টু 8.314 ইন্টু 300। এখান থেকে তুমি ওর এনার্জি পেয়ে যাবা। এটা আসে 1870.65 জুল। আর অ্যাভারেজটা কত? অ্যাভারেজ হচ্ছে 3/2 কেটি, 3/2 কেটি। সো এখানে বোলসম্যান কনস্ট্যান্ট, আর হচ্ছে টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন। সো ইউনিটটা কীভাবে লিখবা? ইউনিটটা লিখবা জুল পার মলিকিউল, এরকম জুল পার মলিকিউল। আচ্ছা, আমি একটা ভুল করছি এক জায়গায়, সেটা হচ্ছে এখানে কে এর যে ইউনিটটা লিখছিলাম এইটা হচ্ছে তোমার জুল পার কেলভিন পার মলিকিউল, পার মোলটা থাকবে না, কারণ অ্যাভোগাড্রো নাম্বারের ইউনিট হচ্ছে মলিকিউল পার মোল। ওকে, অ্যাভোগাড্রো নাম্বারের ইউনিট আছে কিন্তু 6.02 ইন্টু 10⁻23 মলিকিউলস পার মোল। সো এটার অ্যান্সার দিবা জুল পার মলিকিউল ইউনিটে। আচ্ছা, তো এখন আমরা এতক্ষণ যা যা ডিসকাস করছি এগুলো সব ছিল রিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাস নিয়ে। বাট মানে প্র্যাকটিক্যাল লাইফে দেখা যায় কোনো গ্যাসই অ্যাকচুয়ালি পারফেক্টলি আইডিয়াল গ্যাসের ল ফলো করে না, কিছুটা ডেভিয়েটেড থাকে। তো আমরা এখন পড়বো হচ্ছে রিয়াল গ্যাস, মানে যারা আইডিয়াল গ্যাসের ল পারফেক্টলি ফলো করে না তারাই রিয়াল গ্যাস। অ্যান্ড অ্যাকচুয়ালি কোনো গ্যাসই পারফেক্টলি আইডিয়াল না। সো রিয়াল গ্যাসগুলো আইডিয়াল গ্যাস হয় তখনই যদি তুমি এখানে অনেক হাই টেম্পারেচার আর লো প্রেশার মেনটেন করো। অনলি ইন দ্যাট কেস এই গ্যাসগুলো আইডিয়াল গ্যাসের মতো কাছাকাছি বিহেভ করতে পারে। ওকে, মানে অনেকটাই। সো হাই টেম্পারেচার হইতে হবে আর লো প্রেশার রাখতে হবে। আর রিয়েল গ্যাসের অ্যাকচুয়ালি ফর্মুলাও এই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি না, এটাকে একটু কারেক্ট করা হয়েছে আর কি, যে রিয়েল গ্যাস মানে যে কোনো গ্যাসের জন্যই যাতে আমি এরকম একটা ফর্মুলা আনতে পারি, তো সেইটার জন্য একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন হচ্ছে এরকম যে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, মানে পি এর জায়গায় এইটা, দেন হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ভি এর জায়গায় তুমি লিখবা ভি মাইনাস এন বি, আর রাইট সাইডটা সেম এনআরটি। এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। আর রিয়াল গ্যাসের একটা সিম্পলিফাইড ভার্সন আছে, সেটা হচ্ছে রিয়াল গ্যাস যদিও পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ফলো করে না, বাট স্টিল এটা দেখা যায় এনআরটির প্রপোর্শনাল অ্যাটলিস্ট হয়। সো এটাকে মডিফাই করে এভাবে লেখা হয়েছে যে পিভি ইজ ইকুয়াল টু জেড, মানে পিভিটা এনআরটি ঠিক ইকুয়াল না, প্রপোর্শনাল আর কি, জেড মাল্টিপ্লাইড উইথ এনআরটি। তো এই যে জেড যে টার্মটা, এটাকে বলে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, বা বাংলায় হচ্ছে পেষণ গুণাঙ্ক, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর অর পেষণ গুণাঙ্ক। সো এটার তোমার এটার কোনো ইউনিট নাই, এটা জাস্ট একটা রেশিও পিভি আর এনআরটির। সো যদি জেড এর ভ্যালু 1 হয় তখন আমরা বলি যে এটা আইডিয়াল গ্যাস, যেটা মানে খুবই আনলাইকলি, এটা হয়ই না আইডিয়াল গ্যাস। যদি আমরা বলি জেড এর ভ্যালু গ্রেটার দ্যান 1 তখন আমরা বলি যে এটা একটা রিয়েল গ্যাস, বাট এটার ডেভিয়েশন হচ্ছে পজিটিভ। ডেভিয়েশনটা কোথা থেকে ওইটা একটু পরে আসবো, ডেভিয়েশন হচ্ছে পজিটিভ। আর জেড এর ভ্যালু যদি লেস দ্যান 1 হয় তখন আমরা বলি যে এটা একটা রিয়েল গ্যাস, বাট এটার ডেভিয়েশন হচ্ছে নেগেটিভ। ওকে, সো এই ডেভিয়েশনের ব্যাপারটা পরে আমরা আরেকটা জায়গায় দেখব।
আচ্ছা, এখন ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনে আসি, যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন দিয়ে আমরা বেশ পারফেক্টলি রিয়েল গ্যাস মডেলটাকে আনতে পারি। পি প্লাস এন স্কোয়ার এ বাই ক্যাপিটাল ভি স্কোয়ার ইজ টাইমস ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি। তো এটা দিয়ে তোমার ম্যাথ আসবে না, খুবই মানে রেয়ার এটা থেকে ম্যাথ আসা। আসলেও তোমাকে ওই এ আর বি এর ভ্যালু বলে দিবে আর কি, তোমার জাস্ট কাজ হবে ভ্যালু বসানো। এখন এইখান থেকে মেইনলি আমি যেই টাইপের কোশ্চেন আসতে দেখছি অলওয়েজ, সেটা হচ্ছে যে এই যে এ আর বি এগুলো হচ্ছে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। তো এই ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট দুইটার ইউনিট কি, এইটা খুব কমন একটা কোশ্চেন, অ্যান্ড অনেক স্টুডেন্ট এটা ঠিকমতো বের করতে পারে না আর কি। তো এইখানে আমরা দেখি যে ইউনিটটা কীভাবে বের করা যায়। তো এইটা হচ্ছে প্রেশার, ওকে, আমরা সব হচ্ছে লিটার এটিএম স্কেলে রাখবো। তো এটা হচ্ছে আমার প্রেশারের ইউনিট। তো আমি প্রেশারের সাথে ডেফিনেটলি আরেকটা প্রেশারকেই অ্যাড করতে পারি। তো এইটা যদি এটিএম ইউনিটের হয়, প্রেশার হচ্ছে উইনো এটিএম ইউনিটের, তাহলে এইটাও হচ্ছে এটিএম ইউনিটেরই হবে। এখন আমি এখানে এন এর ইউনিট জানি, এটা হচ্ছে মোল, মোল স্কোয়ার এন স্কোয়ার, আর এটা হচ্ছে লিটার স্কোয়ার। তো এইটা কত হইলে ওভারঅল এটা এটিএম হবে? সো তুমি এরকম হিসাব করতে পারো, এটা হচ্ছে মোল স্কোয়ার, এটা হচ্ছে এর ইউনিট, আর এটা হচ্ছে লিটার স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু এটিএম আসতে হবে। সো এটার ইউনিট হবে লিটার স্কোয়ার এটিএম মোল ইনভার্স 2। সো আমরা এই জায়গা থেকে বের করলাম যে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট এর ইউনিট হচ্ছে, এই ইউনিট হচ্ছে লিটার স্কোয়ার এটিএম মোল ইনভার্স 2। আর ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট বি এর ইউনিট কি দেখো, আমি যেহেতু ভি এর সাথে ক্যালকুলেশন করতেছি, ডেফিনেটলি ওইটা একটা ভলিউমই হবে এই কোয়ান্টিটিটা। সো আমি চাই যে এইটা মিলে লিটার আসুক। এখন এন হচ্ছে মোল, তাহলে বি কত হচ্ছে লিটার পার মোল, তাহলে লিটার পার মোল আর মোল কাটা গিয়ে লিটার থাকবে। সো বি এর ইউনিট হচ্ছে লিটার পার মোল। সো ইউজুয়ালি এই কোশ্চেনটা খুব আসে এমসিকিউতে, যে এই কার ইউনিট কি। আর এখানে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরও বের করতে বলে, বলে যে একটা গ্যাসের প্রেশার এত, ভলিউম এত, মোল নাম্বার এত, টেম্পারেচার এত, সব দিয়ে দিবে। তো বের করো যে এটার কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর কত, বা এটা কি আইডিয়াল গ্যাস কিনা। তো তখন তোমার এই জেড এর ভ্যালু বের করতে হবে, পিভি বাই এনআরটি। ইউজুয়ালি ওইটা ইকুয়াল হয় আমরা জানি, বাট রিয়েল গ্যাসে ওইটা ইকুয়াল হয় না। সো পিভি বাই এনআরটি করে আমরা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড বের করতে পারবো। আচ্ছা, এখন দেখি যে এই যে ডেভিয়েশনের ব্যাপারটা যে বলছি, এইটা অ্যাকচুয়ালি কি বোঝায়, পরের পেজ আসি। আচ্ছা, সো এখানে একটা গ্রাফ আঁকবো আমরা, মানে বিভিন্ন টাইপের গ্যাসের প্রেশার ভার্সেস ভলিউম, প্রেশার ভার্সেস পিভি গ্রাফটা কীরকম, এটা হচ্ছে প্রেশার ভার্সেস জেড গ্রাফ কীরকম হয়। দেখো, এটা হচ্ছে প্রেশার, কি হচ্ছে জেড, ওই যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের যে কথাটা বলছি ওইটা। সো আইডিয়াল গ্যাসের জন্য জেড এর ভ্যালু হচ্ছে পারফেক্টলি 1, দ্যাট ইজ এরকম একটা কার্ভ, এরকম একটা স্ট্রেট লাইন হয়, জেড ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের লাইন। বাট অন্যান্য যে রিয়েল গ্যাস আছে তারা দেখা যায় এই প্রেশারের সাথে সাথে এই জেড এর ভ্যালুটা ডিফারেন্টলি চেঞ্জ হয়। ওকে, সো আমরা এইখানে যদি ধরো নাইট্রোজেন গ্যাসেরটা আঁকি, নাইট্রোজেন গ্যাসের এই কার্ভটা হচ্ছে এইভাবে চেঞ্জ হয়। ওকে, সো এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। আর এইটা তোমার দেখা যায় নাইট্রোজেন গ্যাস হচ্ছে যখন তোমার এই প্রেশারটা অলমোস্ট 180 থেকে 200 এটিএম এর মধ্যে থাকে, তখন এটা পারফেক্টলি আইডিয়াল হয় আর কি, মানে এখানে 200 এটিএম বলতে পারো, আর তখন ওর এই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা পারফেক্টলি 1। ওকে, সো এইটা হচ্ছে নাইট্রোজেন গ্যাসের জন্য। তারপর অন্যান্য গ্যাসের জন্য এটা চেঞ্জ হয় কীভাবে দেখো, এটা গেল নাইট্রোজেন, তারপর হচ্ছে আমরা যদি এরপর কি আছে ধরো, আমরা নাইট্রোজেন দেখব, অক্সিজেন, কমন কয়েকটা গ্যাস দেখি, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম। আচ্ছা, সো আমরা এখানে ছিলাম যে আমরা নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, তারপর হচ্ছে এই তো এই কয়টা গ্যাসের জন্য দেখলেই অ্যাকচুয়ালি হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা এটা হচ্ছে হাইড্রোজেন। সো এই হচ্ছে নাইট্রোজেনেরটা দেখলাম। তারপর এছাড়া এরপর যদি আমরা হিলিয়ামেরটা দেখি, হিলিয়াম হচ্ছে 200 এটিএম এর জিনিসটা আবার বলবেন। হ্যাঁ, 200 এটিএম এ হচ্ছে নাইট্রোজেন গ্যাস
অনেকটাই আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে আর কি, ওর কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা ওই ওই পার্টিকুলার মোমেন্টে 1 হয়, বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, তো যেটাতে ছিলাম যে আমাদের হচ্ছে এরপর অন্যান্য গ্রাফের জন্য যদি দেখি, এখানে হিলিয়াম গ্যাস হচ্ছে সবচেয়ে মানে নিয়ারেস্ট টু আইডিয়াল গ্যাস আর কি। সো এই হিলিয়াম গ্যাসের জন্য কার্ভটা এরকম হয়, অনেকটাই ও আইডিয়াল গ্যাসের মতো এমনিতেই, যে কোনো প্রেশারের ক্ষেত্রেই। আচ্ছা, এরপর আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের জন্য দেখি, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সবচেয়ে বেশি ডেভিয়েটেড, সবচেয়ে বেশি ভালো হচ্ছে হিলিয়াম, আর সবচেয়ে বেশি ডেভিয়েটেড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। মানে যত ম্যাস বাড়ে ইউজুয়ালি তত বেশি এই ডেভিয়েশনটা হয় আর কি। তো কার্বন ডাইঅক্সাইডের গ্রাফটা দেখতে অনেকটা এরকম। ওকে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এইভাবে একটা কার্ভ শো করে। আর এরপর অক্সিজেনেরও আমরা জানি ম্যাস অনেক বেশি 32, সো অক্সিজেনেরও এরকম বেশ ভালো একটা ডেভিয়েশন হয়। এখানে যদি দেখি, ওকে, আর এরপর হচ্ছে হাইড্রোজেন, আমরা জানি হাইড্রোজেনের ম্যাস আবার অনেক কম, তো ওরও ডেভিয়েশনটা ওই হিলিয়ামের মতো খুব বেশি না আর কি, মোটামুটি। এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হিলিয়াম। আচ্ছা, সো এই যে গ্রাফটা এটাকে বলা হয় অ্যামাগাস কার্ভ, আর বাংলায় হচ্ছে অ্যামাগার বক্র। তো এই অ্যামাগাস কার্ভ থেকে হচ্ছে একটা গ্যাস আইডিয়াল থেকে কতটা ডেভিয়েটেড ওইটার একটা মেজারমেন্ট করা যায়। তো এখানে দেখো হিলিয়াম আর হাইড্রোজেনের ডেভিয়েশনটা কিন্তু অনেক কম, তাই না? সো এইখানে আমরা একটা লিস্ট বানাই যে কাদের জেড এর ভ্যালু 1। সো জেড এর ভ্যালু অ্যাকচুয়ালি কারোরই 1 না পারফেক্টলি, এটা হচ্ছে জাস্ট থিওরিটিক্যালি পসিবল। দেন জেড এর ভ্যালু কখন 1 থেকে বড়, তো তখন জেড এর ভ্যালু যদি 1 থেকে বড় হয় তখন আমরা এই টাইপের গ্যাসকে বলি, মানে জেড কি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। তো জেড এর ভ্যালু গ্রেটার দ্যান 1 মানে হচ্ছে এটা হচ্ছে মোর মানে এটার কম্প্রেসিবিলিটিটা অনেক বেশি, সো আমরা বলি যে ওরা হচ্ছে তখন মোর কম্প্রেসিবল। আর এরকম গ্যাস আছে হচ্ছে এই যে হাইড্রোজেন, হিলিয়াম আর হচ্ছে নাইট্রোজেন। ওকে, আচ্ছা, আর জেড এর ভ্যালু লেস দ্যান 1 কখন? আচ্ছা, আমরা এখানে কোন রিজিয়নটা নিয়ে কাজ করতেছি আমি বলি, আমরা হচ্ছে এখানে লেস দ্যান 200 এটিএম রিজিয়নটা নিয়ে জাস্ট দেখতেছি, কারণ এখানে তো নাইট্রোজেনের জেড একসময় আবার অনেক বড় হয় হাই প্রেশারে, তাই না? বাট আমরা তো জানি যে তুমি যত প্রেশার বেশি দিবা ততই এটা আরও ডেভিয়েটেড হবে, কারণ আমরা বলছিলাম আইডিয়াল গ্যাসের কাছাকাছি থাকার ওয়ে একটাই, লো প্রেশার রাখতে হবে। সো আমরা ওই লো প্রেশার বলতে এই 0 to 200 রিজিয়নটা নিয়ে দেখতেছি। তো ওই জায়গাতে আমরা দেখি যে কারা কারা এই কার্ভের উপরে, মানে এই কার্ভের উপরে হচ্ছে পারফেক্টলি আছে হচ্ছে নাইট্রোজেন 200-এ আছে, তারপর হিলিয়াম একটু উপরে, হাইড্রোজেন আরও উপরে। সো ওরা হচ্ছে ওদের জন্য জেডের ভ্যালুটা হচ্ছে গ্রেটার দ্যান 1, মানে এটা হচ্ছে ফর 0 to 200 এটিএম রিজিয়ন অনলি। আচ্ছা, আর এই যে কার্ভগুলা এগুলো কিন্তু নিচে, জেডের ভ্যালু 1 থেকেও ছোট, তো ওদের জন্য জেড হচ্ছে লেস দ্যান 1, ওরা হচ্ছে লেস কম্প্রেসিবল। আর এই লেস কম্প্রেসিবল গ্যাসগুলো হচ্ছে আবার হাইলি সলিউবল ইন ওয়াটার, মানে ওরা পানিতে খুব ইজিলি ডিজলভ থাকতে পারে, যেমন এই যে অক্সিজেন পানিতে খুব ইজিলি ডিজলভ রাখা যায়, কার্বন ডাইঅক্সাইড পানিতে ডিজলভ থাকতে পারে। সো ওরা হচ্ছে হাইলি সলিউবল ইন ওয়াটার। আর এরকম গ্যাস আমরা দুইটা বলতে পারি, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন। ওকে, আর এগুলো হচ্ছে লেস সলিউবল, লিখে রাখো, লেস সলিউবল ইন ওয়াটার। সো এই হচ্ছে আমার, হ্যাঁ হ্যাঁ বলো। কম্প্রেসিবল এটা কোনটার রেসপেক্টে বলতেছি? আইডিয়াল গ্যাসের রেসপেক্টে, বুঝা গেছে? আইডিয়াল গ্যাস হচ্ছে মানে ওর কম্প্রেসিবিলিটিটা হচ্ছে একদম মিডলে, তো ওর থেকে বেশি যারা তারা হচ্ছে মোর কম্প্রেসিবল, ওদেরকে আমরা খুব ইজিলি কম্প্রেস করতে পারি। আর যাদের ভ্যালু হচ্ছে লেস দ্যান 1 তারা অত বেশি কম্প্রেসিবল না, বুঝা গেছে? ওকে,
তো এই কার্ভটা হচ্ছে অ্যামাগাস কার্ভ, অ্যান্ড এই অ্যামাগাস কার্ভ হচ্ছে একটা ভালো এভিডেন্স যে আসলে এই লো প্রেশারেই গ্যাসগুলো আইডিয়াল গ্যাসের কাছাকাছি থাকে। প্রেশার যত বাড়াবা গ্যাসগুলো আইডিয়াল গ্যাস থেকে তত বেশি ডেভিয়েশন হবে আর কি গ্যাসগুলো। আর টেম্পারেচার হচ্ছে হাই রাখতে হবে। দুইটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে প্রেশার লো রাখবা আর টেম্পারেচার হাই রাখবা, তাহলে আইডিয়াল গ্যাসের ফর্মুলা মোটামুটি কাজ করবে এখানে। আচ্ছা, এখানে এই যে টেম্পারেচার কত হাই সেটাও যদি একটু বলি, মোটামুটি 700 ডিগ্রি সেন্টিগ্রেড আর হায়ার আর কি, এরকম। তখন দেখা যায় নাইট্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস এগুলো অলমোস্ট আইডিয়াল গ্যাসের মতোই কাজ করে এই যে এই 200 ATM প্রেশারে। আচ্ছা, তো এই হচ্ছে রিয়েল গ্যাস রিলেটেড ডিসকাশন। তো এখন আমরা এই রিয়েল গ্যাস রিলেটেড একটা ম্যাথ দেখি। রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, সো এখানে আমরা এই একটা ম্যাথ দেখি যে at which temperature nitrogen gas will act like ideal gas if it is kept in 400 ATM pressure in a kept at 400 ATM pressure in a 0.26 liter cylinder. এখানে আরো লেখা আছে amount of nitrogen gas is equal to amount of nitrogen gas is equal to 28 গ্রাম। দ্যাট ইজ আমি একটা 400 ATM এর মানে প্রেশার রাখবো 0.28 গ্রাম নাইট্রোজেন গ্যাসকে একটা 0.26 লিটারের সিলিন্ডারের মধ্যে। তো এখন বের করবা কত টেম্পারেচারে এটা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করবে। তো ম্যাথটা দেখতে কমপ্লিকেটেড লাগলো, এটা একদমই ইজি। যেহেতু আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করতে বলছে তাহলে ফর্মুলা আইডিয়াল গ্যাসেরটাই হবে, PV is equal to nRT। বাট একটু ফর্মালি তুমি লিখতে পারো যে Z is equal to we know PV by nRT and to behave like ideal gas Z will be 1। দেন এখান থেকে PV is equal to nRT ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি এটা বের করবা। P হচ্ছে 400 ATM, ভলিউম হচ্ছে 0.26, N হচ্ছে 28, এটা হচ্ছে 0.0821 আর টেম্পারেচার হচ্ছে T। সেখান থেকে তুমি T বের করবা। সো এটাই তোমার অ্যান্সার। আচ্ছা, আবার অনেক সময় জেড এর ভ্যালু বের করতে বলে, তোমাকে সব ডেটা দিয়ে বলবে যে এটার ডেভিয়েশনটা কীরকম, পজিটিভ নাকি নেগেটিভ। পজিটিভ ডেভিয়েশন বলতে আমরা এই যে জেড গ্রেটার দ্যান 1 বলি, আর জেড লেস দ্যান 1 হইলে ওটাকে আমরা নেগেটিভ ডেভিয়েশন বলি। আচ্ছা, সো আমাদের এই চ্যাপ্টারে ম্যাথমেটিক্যাল যা যা ছিল আমাদের ওইগুলো কভার হয়ে গেছে। তো এখন আচ্ছা, আরেকটা ম্যাথ একটু দেখাই দাও রিয়েল গ্যাসের, নাহলে মনে থাকবে না। আচ্ছা, বলা হইলো যে এরকম একটা সিলিন্ডার আছে, যে সিলিন্ডারটা ভলিউম হচ্ছে 0.86 লিটার আর টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ধরো এটার মধ্যে হাইড্রোজেন গ্যাস আছে 0.5 মোল। ওকে, তো এখন আমাদের জিজ্ঞেস করছে যে প্রেশার কত এখানে। এটা একটা রিয়েল গ্যাস, তো রিয়েল গ্যাসের জন্য তোমাকে আরও দুইটা ইনফরমেশন দিবে যে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট A is equal to 0.244 ATM লিটার স্কোয়ার মোল ইনভার্স 2, আর B is equal to হচ্ছে 0.0266 লিটার পার মোল। এখন জিজ্ঞেস করছে P কত। সো তোমার জাস্ট ওই ফর্মুলাটা অ্যাকুরেটলি অ্যাপ্লাই করতে হবে। P প্লাস n স্কোয়ার A বাই ক্যাপিটাল V স্কোয়ার V মাইনাস NB ইজ ইকুয়াল টু NRT।
তো এখানে পি হচ্ছে, পি আমরা বের করব, এন হচ্ছে 0.5 স্কোয়ার, এ হচ্ছে 0.244। দেখবা যে ইউনিটগুলো সব কনসিস্টেন্ট আছে কিনা একটা আরেকটার সাথে। ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি স্কোয়ার, তো 0.86 স্কোয়ার, আর ভি হচ্ছে 0.86 মাইনাস এন, এন হচ্ছে 0.5, বি হচ্ছে 0.0266, দেন 0.5, 0.0821, আর টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন। সো ক্যালকুলেটর এটা সলভ করবা, পি এর ভ্যালু পেয়ে যাবা। পি এর ভ্যালু আসবে 20.7 এটিএম। আচ্ছা, আবার অনেক সময় এরকম কোশ্চেন আসে যে রাইট দ্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন ফর, রাইট দ্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন ফর 96 গ্রাম অক্সিজেন। তো এটা অ্যান্সার তুমি কিভাবে দিবা? এটা তোমার জাস্ট এই ইকুয়েশনটা লিখতে হবে, জাস্ট এখানে এই যে 96 গ্রাম অক্সিজেন বলছে, তুমি মূল নাম্বারটা এখানে বসায় রাখবা, এই জায়গায় আর এখানে। বাট পি, ভি, স্মল এ, স্মল বি, ক্যাপিটাল টি, এগুলা ভ্যারিয়েবল হিসেবেই থাকবে, এগুলো কোনো ভ্যালু বসাবো না। সো এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন লেখা। আচ্ছা, তো এখন এই চ্যাপ্টারে আমাদের ম্যাথমেটিক্যাল যা যা ছিল আমরা এগুলো কাভার করে ফেলছি। তো এখন আমরা এরপর কিছু মানে থিওরিটিক্যাল টপিক আছে, ওইগুলো আমরা খুবই শর্টলি ডিসকাস করে যাব, কারণ এখান থেকে সিকিউ তো কোশ্চেনও আসে না, আবার অত বেশি ইম্পর্টেন্টও না। আমাদের জাস্ট কয়েকটা জিনিস বুঝতে হবে, আর ইউজুয়ালি এগুলো এমসিকিউর জন্যই আমরা পড়ব। তো আমি একটা একটা টপিক দেখাই। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, তো এখানে 1 নাম্বার যে টপিক আছে সেটা হচ্ছে গ্যাস সিলিন্ডারাইজেশন। আচ্ছা, সো গ্যাসকে সিলিন্ডারাইজ কীভাবে করা হয় সেটা হচ্ছে একটা গ্যাসকে খুবই হাই প্রেসারে নিয়ে গিয়ে তোমার ওই গ্যাসটাকে হচ্ছে লিকুইড করে ফেলা হয় আর কি। তো এখানে দুই ধরনের প্রসেস আছে, একটা হচ্ছে জাস্ট আমি গ্যাসটাকে কম্প্রেস করে একটা সিলিন্ডারের মধ্যে রাখবো, আর একটা হচ্ছে যে আমি খুব হাই প্রেশার অ্যাপ্লাই করে এইটাকে ওর মানে তোমরা এই টার্মটা শিখছো যে ক্রিটিক্যাল টেম্পারেচার বলতে একটা টেম্পারেচার আছে, এই টার্মটা কি জানো? সংকট তাপমাত্রা বলে। এটা কেউ আগে শুনছো কোথাও? ক্রিটিক্যাল টেম্পারেচার, এটা আমাদের সময় বইতে ছিল আর কি। তো এই ক্রিটিক্যাল টেম্পারেচার আইডিয়াটা হচ্ছে যে এমন একটা টেম্পারেচার, ওই টেম্পারেচারে যদি আমি একটা গ্যাসকে নিয়ে যাই তখন জাস্ট তাকে প্রেশারাইজ করেই লিকুইড করে ফেলা সম্ভব। ওকে, সো ওইটাকে বলে সংকট তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। তো গ্যাস সিলিন্ডারাইজেশনের দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে যে তুমি গ্যাসকে কম্প্রেস করে গ্যাস হিসেবেই সিলিন্ডারের ভিতরে রাখবা, অথবা ওকে তুমি এই ক্রিটিক্যাল টেম্পারেচারে নিয়ে গিয়ে দেন প্রেশার অ্যাপ্লাই করে ওকে লিকুইড করে ফেলবা, লিকুইড করে দেন তুমি ওকে কনজার্ভ করবা, দেন আবার যদি প্রেশার রিলিজ করো ও আবার গ্যাসে কনভার্ট হবে। ওকে, সো এই গ্যাস সিলিন্ডারাইজেশনের তোমার দুইটা প্রসেস আছে আর কি। তো আমরা এই গ্যাস সিলিন্ডারাইজেশনের একটা কমন এক্সাম্পল দেখি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি যেটাকে বলে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আর আরেকটা হচ্ছে এলপিজি, এলপিজি নাকি কারণ হ্যাঁ এলপিজি, হ্যাঁ এলপিজিটা হচ্ছে লিকুইফাইড গ্যাস আর কি, মানে যেটাই আমি এই গ্যাসটাকে এই ক্রিটিক্যাল টেম্পারেচারে নিয়ে দেন প্রেশার ইউজ করে আমি ওইটাকে লিকুইড করে ফেলতে পারি, সেটা সেইগুলোকে আমরা বলি এলপি গ্যাস। ওইটাকে আমি একবারে তোমার এলপিজি লিখছি আর কি, এলপি গ্যাস। আচ্ছা, সো এটা একটু বই থেকে রিডিং করবা, কয়েকটা গ্যাসের নাম দেওয়া আছে, ওদের তোমার প্রেশার, তারপর কত প্রেশার ওরা লিকুইড হয় ওইগুলো লেখা আছে বইতে, যেগুলো আছে ওইগুলা দুই একটা একটু পরে রাখলেই হবে, এমসিকিউতে আসে যে কোন গ্যাস কত প্রেশারে লিকুইফাইড করা যায়। আর এখান থেকে ম্যাথও আসে অনেক সময়, যে আমার যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেডের একটা 20 লিটার ভলিউমের একটা এলপিজি সিলিন্ডার থাকে,
তো সেইখানে 12 কেজি বিউটেন গ্যাস ভরে রাখছি আমি। তো এখানে বলছে আমার প্রেশার কত, মানে আইডিয়াল গ্যাসের ম্যাথই এই গ্যাস সিলিন্ডারাইজেশন টপিক থেকে আসে। তো এটা তুমি জাস্ট পিভি ইজ ইকুয়াল টু এনআরটি দিয়ে করে ফেলবা। সো ডাব্লু হচ্ছে এখানে 12 ইন্টু 10⁻³ ক্যাপিটাল আর হচ্ছে 8.314, টি হচ্ছে 293, আর ক্যাপিটাল এম হচ্ছে বিউটনের কত C4H10, সো 4 ইন্টু 12 প্লাস 10 ইন্টু ভলিউম, ভলিউম হচ্ছে 20 লিটার। সো আমরা এটাকে যেহেতু এখানে 8.314 বসাইছি, 20 লিটারকে তাহলে মিটার কিউবে নেওয়া উচিত। সো প্রেশারটা মিটার কিউবে আসবে আর কি, সরি নিউটন পার মিটার স্কোয়ার আসবে আর কি, বা প্যাসকেল আসবে। আচ্ছা, সো এই ম্যাথগুলোও পারবা। গ্যাস সিলিন্ডারাইজেশনের ম্যাথ নর্মাল আইডিয়াল গ্যাসের ম্যাথই, জাস্ট কোশ্চেনটা একটু ওই গ্যাস সিলিন্ডারাইজেশনের কনটেক্সটে দেয়। আচ্ছা, এরপর এখানে খুব ইম্পর্টেন্ট আরেকটা টপিক আছে, বই থেকে পড়তে হবে, সেটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। এটা থেকে আমাদের সময় বুয়েটে একটা 10 মার্কসের কোশ্চেন আসছিল যে এই নাইট্রোজেন ফিক্সেশনের পুরো সাইকেলটা ডিসক্রাইব করো। ইউজুয়ালি এরকম কোশ্চেন আসে না, বাট আমাদের সময় আসছিল যে মানে নাইট্রোজেন ফিক্সেশনে আমি ব্রিফ আইডিয়াটা বলি, এটা তোমার বই থেকেই পড়তে হবে, আমার নিজেরও অত ডিটেলস এগুলো মনে নেই, কারণ এটা দেখা গেছে সেই 2018-এ পড়ছি লাস্ট। আচ্ছা, সো নাইট্রোজেন ফিক্সেশনে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা জানি নাইট্রোজেন যে মলিকিউল, ওরা হচ্ছে এরকম নাইট্রোজেন N2 হিসেবে থাকে, বাট ওদের মধ্যে থাকে হচ্ছে ট্রিপল বন্ড। সো এই ট্রিপল বন্ডটা খুবই স্ট্রং। তো এটা ভাঙার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ক্যাটালিস্ট ইউজ করবা আয়রন, তখন এটা 500 ডিগ্রি সেন্টিগ্রেডে ব্রেক করা যায়, অথবা এখানে ট্রেমেন্ডাস হিট দিবা। সো সেটা কীরকম, সেটা হচ্ছে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস। তো এত বেশি টেম্পারেচার অ্যাকচুয়ালি রেজ করা কখনোই ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের জন্য ফিজিবল না, তো তখন আমরা ক্যাটালিস্ট ইউজ করি আর কি। বাট এইটা নেচারে এক জায়গায় হয়, সেটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারে যে নাইট্রোজেন গ্যাস আছে, সেই নাইট্রোজেন গ্যাসগুলো যখন মানে ঝড় বৃষ্টি হয় আর কি, তখন এই যে থান্ডারস্টর্মের সময় এখানে হিউজ টেম্পারেচার ক্রিয়েট হয় অ্যাটমসফিয়ারে, যখন ওই যে বজ্রপাতগুলো হয় আর কি। তো তখন 3000 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকেও দেখা যায় 4000 5000 ডিগ্রিও রেজ হয়। ওই সময় এই নাইট্রোজেনগুলো আর কি ভেঙে যায় আর কি। সো ওইগুলো ভেঙে গেলে যেটা হয়, এই নাইট্রোজেনগুলো পরে এই অ্যাটমসফিয়ারে যে ওয়াটার ভেপার আছে ওদের সাথে, আর হচ্ছে এই নাইট্রোজেনগুলো এই যে অ্যাটমসফিয়ারে যে অক্সিজেন আছে ওদের সাথেও রিঅ্যাক্ট করে তোমার দেখা যায় অনেক ধরনের কম্পাউন্ড বানায়, যেমন নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে নাইট্রিক অক্সাইড ইটসেট্রা, তারপর নাইট্রোজেন ডাইঅক্সাইড ইটসেট্রা। সো এইগুলোও আবার ফার্দার, আর ইউজুয়ালি এটা কখন হয়, বৃষ্টির সময় হয়। তো ওই সময় তোমার অ্যাটমসফিয়ারে ওয়াটারের লেভেলটাও বেশি থাকে, অ্যান্ড তখন আমি এখান থেকে এইগুলোও আবার ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে আলটিমেটলি নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইটসেট্রা ফর্ম করে। বুঝা গেছে? সো এখানে রিয়াকশনটা যদি আমি লিখি এরকম, যে নাইট্রোজেন গ্যাস সেটা অক্সিজেন গ্যাসের সাথে ইউজুয়ালি রিয়াকশন হয় না, বাট এইখানে যখন এই যে এরকম থান্ডার স্ট্রাইক হয় তখন 3000 ডিগ্রি সেন্টিগ্রেড রেজ হয়, অ্যান্ড আমরা এখান থেকে 2 নাইট্রিক অক্সাইড গ্যাস পাই। অ্যান্ড এই নাইট্রিক অক্সাইড পরে আবার ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে তোমার মানে ডিরেক্টলি ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে এরকম এই কম্পাউন্ডটা ফর্ম করতে পারে 2HN, আচ্ছা সরি এটা হবে না, এখানে এই যে নাইট্রিক অক্সাইড সে আবার ফার্দার এই যে অক্সিজেন সেটার সাথে যদি রিঅ্যাক্ট করে তখন আমরা এরকম কম্পাউন্ড পাবো 2NO2, আর এই NO2 গুলা ফার্দার H2O ওর সাথে রিঅ্যাক্ট করে দাঁড়াও H2O, আমার এখানে টার্গেট হচ্ছে নাইট্রিক অ্যাসিড আনা, তো ব্যালেন্স যদি করি এখানে এরকম পাবো। ওকে, সো এই হচ্ছে আমাদের নাইট্রোজেন ফিক্সেশনে একদম ফার্স্ট যে ন্যাচারাল স্টেপটা, সেটা যে অ্যাটমসফিয়ারে নাইট্রোজেনগুলো এরকম ওয়াটারের সাথে মিক্সড হয়ে অ্যাসিড বানায়। সো এটার জন্য আমরা ইউজুয়ালি অ্যাসিড রেইন দেখি, মানে অ্যাসিড রেইনে আবার অনেকগুলো স্পেকট্রাম আছে, একটা হচ্ছে এই নাইট্রিক অ্যাসিডের, একটা হচ্ছে সালফিউরাস অ্যাসিডের। সো আমরা এখানে ওই অ্যাসিড রেইনের একটা ভ্যারিয়েশন দেখলাম।
আর এটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশনের একটা এক্সাম্পল। ফিক্সেশন বলতে বোঝায় এই যে অ্যাটমসফিয়ারে যে নাইট্রোজেনটা আছে সেইটা এই যে পানির সাথে মিক্সড হয়ে এসে সারফেসে চলে আসলো, দেন এটা মাটিতে গেল অ্যান্ড সয়েলে নাইট্রোজেনের অ্যামাউন্টটা বাড়লো। ওকে, মানে সয়েলে যে ক্যালসিয়াম কার্বনেট থাকে সেইগুলো আবার এই যে নাইট্রিক অ্যাসিড ওইটার সাথে রিয়াক্ট করে এরকম ক্যালসিয়াম নাইট্রেট ফর্ম করে আর কি। বুঝা গেছে? আর এই নাইট্রোজেন কেন এনভায়রনমেন্টের জন্য ইম্পর্টেন্ট এটা তো আমরা জানি। অনেক প্ল্যান্ট আছে যারা নাইট্রোজেন ডিরেক্টলি তোমার অ্যাটমসফিয়ার থেকেও নিতে পারে, আবার নাইট্রোজেন হচ্ছে খুব ভালো ফার্টিলাইজার হিসেবেও কাজ করে। তো এই জিনিসটা আমাদের বইতে আসছিল, এখানে অনেকগুলো রিয়াকশন লিখতে হয়েছিল। আমি আবার একটা ফিগারও ড্র করছিলাম যে ওই অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেন আসতেছে, ওইটা আবার সয়েল থেকে ট্রি নিচ্ছে এটসেট্রা। আবার অনেক প্ল্যান্ট আছে যারা ডিরেক্টলি অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেন নিতে পারে। যে বায়োলজিতে পড়ছো না, শিম জাতীয় কিছু প্ল্যান্ট মেবি এটা ডিরেক্টলি অ্যাবজর্ব করতে পারে অ্যাটমসফিয়ার থেকে। আচ্ছা, তো এটা হচ্ছে ন্যাচারাল আর কি, ন্যাচারালি নাইট্রোজেন ফিক্সেশন। তো এখন আরেকটা হচ্ছে মানে ন্যাচারাল নাইট্রোজেন ফিক্সেশনের পাশাপাশি আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। তো ইন্ডাস্ট্রিয়ালি আমরা কিভাবে নাইট্রোজেন ফিক্সেশন করতে পারি? তো ইন্ডাস্ট্রিয়ালি দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে হেবার-বোস প্রসেস, হেবার-বোস প্রসেস বাংলায় হেবার-বোস প্রণালী, আর হচ্ছে অসওয়াল্ড প্রসেস, অসওয়াল্ড প্রসেস। দুইটা প্রসেসে আসলে একই রকম। তো হেবার-বোসটা তোমরা আগেও দেখছো, এটা হচ্ছে এই যে নাইট্রোজেনের সাথে আমরা 3টা হাইড্রোজেন রিয়াক্ট করাই, অ্যান্ড ক্যাটালিস্টগুলো মুখস্থ থাকার কথা। আর এর পাশাপাশি হচ্ছে অসওয়াল্ডের প্রসেস, ওইটাও অনেকটা সেম। ওটা হচ্ছে এই যে অ্যামোনিয়া সেটার সাথে আবার ফার্দার অক্সিজেনের রিয়াকশন করায়, অ্যান্ড এখান থেকে নাইট্রিক অক্সাইড, ওয়াটার, তারপর হচ্ছে এই নাইট্রিক অক্সাইডকে আবার অক্সিজেনের সাথে মানে নেচারে যেরকম হয় অনেকটা ওরকম সেটাকে আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইডকে পরে আবার ওয়াটার আর অক্সিজেনের সাথে রিয়াক্ট করে, এখান থেকে নাইট্রিক অ্যাসিড। একটু ব্যালেন্স করে লিখো। ওকে, সো এই হচ্ছে অসওয়াল্ড প্রসেস। আচ্ছা, আর তোমার বইতে দেখবা হয়তো এগুলোর চার্ট দেওয়া আছে, সো ওই চার্টটা একটু ফলো করো যে কিভাবে নাইট্রোজেনের সাইকেলটা আলটিমেটলি ব্যালেন্সড থাকে। যে একদম ফার্স্টে হচ্ছে অ্যাটমসফিয়ার, আমি যদি এটা একটু আঁকার ট্রাই করি, এখানে ফার্স্টে হচ্ছে এখানে তোমার অ্যাটমসফিয়ার, দেন ওইখান থেকে এই আমরা দেখছি যে থান্ডারস্টর্মের সময় নাইট্রিক অ্যাসিড হিসেবে এইটা সারফেসে চলে আসে, এটাকে আমরা বলতেছি সারফেস। আর এইটা আবার সয়েলে তোমার ফার্টিলাইজার হিসেবে মানে নাইট্রেট সল্ট ফার্টিলাইজার হিসেবে এটা করে কে অ্যাবজর্ব করে কে প্ল্যান্ট। ওকে, আবার এই প্ল্যান্টগুলো খায় কারা? অ্যানিমালস। ওকে, এই অ্যানিমালগুলো যখন আবার মরে তখন ওদের মানে ওরা ডিসোসিয়েট মানে ওদের যে বডি সেই কম্পাউন্ডগুলো আবার ডিসোসিয়েট হয়ে ওগুলো আবার এই অ্যাটমসফিয়ারে চলে যায় আর কি। সো এটা হচ্ছে ডাইং। আর মানে ডাইং ওইটা হচ্ছে ডিনাইট্রিফাইং প্রসেস পরে, ডিনাইট্রিফাইং। ওকে, আবার কিছু প্ল্যান্ট আছে যারা এই অ্যাটমসফিয়ার থেকে ডিরেক্টলি অ্যাবজর্ব করতে পারে, আবার এই অ্যানিমেল থেকে ডিনাইট্রিফাইংয়ের জন্য অনেক নাইট্রোজেন আবার ওই ফার্টিলাইজার হিসেবে সারফেসেই ব্যাক করে। ওকে, সো এইগুলো সবই হচ্ছে মানে রিভার্সিবল, দ্যাট ইজ উল্টাটাও ট্রু। যে আবার অনেক সময় প্ল্যান্টও মারা গিয়ে এই সারফেসে ওই নাইট্রোজেন রিটার্ন করতে পারে আর কি। বুঝা গেছে? আচ্ছা, সো এরকম একটা সাইকেল আছে, এটা বই থেকে দেখবা। আর নাইট্রোজেন সাইকেল অনেক সময় পরীক্ষায় আসে, যে এটা এক্সপ্লেন করে লেখো, তখন তুমি এগুলো একটু বলবা আর কি, ন্যাচারাল প্রসেসটা বলবা আর এই সাইকেলটা দেখাই দেবা।
আচ্ছা, এরপরে আমাদের, আচ্ছা একটু ওয়েট,